অটিজম বা এএসডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এই আলোচনার আজকের পর্যায়ে আমি আলোচনা করব যে ওষুধ ছাড়া এই অটিজম বা এএসডি আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। এই অটিজম বা এএসডি যেহেতু বিহেভিয়ার রিলেটেড প্রবলেমস, কমিউনিকেশন রিলেটেড প্রবলেমস, স্পিচ রিলেটেড প্রবলেমস, তাহলে আমাদের বুঝতে হবে যে সেগুলো মডিফিকেশন করতে পারলেই কিন্তু এখান থেকে মুক্তি মিলবে। তো সেজন্য আমাদের কি করতে হবে না, আমাদের বিভিন্ন রকম থেরাপির সাহায্য নিতে হবে। আমি অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবকদের সুবিধার জন্যে, তাদের সচেতনতার জন্যে আমি কি ধরনের থেরাপি প্রয়োজন সেগুলো নিয়েই সংক্ষেপে একটু আলোচনা করব। প্রথমে আমি বলবো বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপির কথা। এটা 4টি পার্টে করা হয়। এর প্রথম পার্টটি হলো পজিটিভ বিহেভিয়ার অ্যান্ড সাপোর্ট। এতে কি করা হয় না, বিহেভিয়ারের যে নেগেটিভ দিকগুলো থাকে সেগুলোকে ইন্টিগ্রেট করে সেই আচরণটা যাতে সে সুন্দরভাবে বাচ্চা করতে পারে সেই টেকনিকগুলো এখানে শেখানো হয়। দ্বিতীয় পর্যায়ে শেখানো হয় পাইভোটাল রেসপন্স ট্রেনিং, পিআরটি বলা হয়। এখানে কি করা হয় না, কমিউনিকেশন, বাচ্চা যাতে অন্য বাচ্চার সাথে, অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে, শুধু বাচ্চার নয়, বাচ্চা অন্য বড়দের সাথেও কিভাবে কমিউনিকেট করবে, বা কোনো সমস্যায় পড়লে সমস্যাটা ওভারকাম করার যে মেকানিজম, সেই স্ট্র্যাটেজিগুলো সাধারণ বাচ্চারা যেগুলো সহজে বুঝে যায়, অটিজমে আক্রান্ত বাচ্চারা কিন্তু সেটা বুঝতে পারে না। তাদের সেই টেকনিকগুলো এমনভাবে শেখানো হয় সিচুয়েশন স্পেসিফিকভাবে, যাতে সেটা রপ্ত করে তারা শিখে নিতে পারে কিভাবে সেই অকওয়ার্ড সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। এর পরের পর্যায়ে শেখানো হয় আর্লি ইন্টেন্সিভ বিহেভিয়ারাল ইন্টারভেনশন। সেখানে আরও গভীরভাবে আচরণগত যে সমস্যাগুলো বাচ্চারা ফেস করে এবং যেগুলো কমিউনিকেট করতে পারে না, সেগুলোর পেছনে যে কারণগুলো থাকে, যেটা বাবা মায়েরাও বুঝতে পারেন না, শিশুটিও যেহেতু শিখতে পারে না বাবা মায়ের কাছ থেকে, সেগুলো থেরাপি সেন্টারের এক্সপার্ট ট্রেনাররা তাদের ভালো করে এমন করে কিছু সিচুয়েশন দেখিয়ে বোঝান যেগুলোর মাধ্যমে শিশুটি সেটা রপ্ত করে নেয়, এবং পরে পরে বাবা মায়েদেরও শিখে নিতে হয় তাদের কাছ থেকে, যাতে বাড়িতে এসে তারা সেটা চর্চা করে রপ্ত করে বাচ্চাকে সুন্দরভাবে শেখাতে পারেন এবং তাদের আচরণগত যদি কোনো আগ্রাসন থাকে, রাগ থাকে, বা অন্যান্য ধরনের অনেক বাচ্চার উল্টো হতে পারে, মনমরা হয়ে বসে থাকে, সেই সব সিচুয়েশন হ্যান্ডেল করতে তাদের ভীষণভাবে সাহায্য হয়। বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপির চতুর্থ পর্যায়ে শেখানো হয় ডিসক্রিট ট্রায়াল ট্রেনিং। এটা একটা পদ্ধতি, ডিটিটি বলা হয়। কি করা হয় এখানে না, অনেক নিউ স্কিলস সহজে কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চারা রপ্ত করতে পারে না, তাদের এই নিউ স্কিলসগুলো এই পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দর করে শেখানোর চেষ্টা করা হয় বাচ্চাদের, এবং কালক্রমে বাবা মায়েরাও সেগুলো শিখে নিয়ে বাড়িতেও তারা সেটা প্র্যাকটিস করাতে পারেন। এগুলো এই ডিটিটি ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয়। এই ছিল বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপির সংক্ষিপ্ত আলোচনা। অটিজমে আক্রান্ত বাচ্চাদের অদ্ভুতভাবে কিন্তু যেহেতু বিহেভিয়ারাল ইস্যুজ রয়েছে, তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োজন হয়, সিবিটি যেটা সংক্ষেপে বলা হয়। তো তাদের ফিলিংস, তাদের ইমোশনস, তাদের থট প্রসেস, সেগুলোকে ইন্টিগ্রেট করার পদ্ধতি শেখানো হয় এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে। ছোটদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য। তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্লি ইন্টারভেনশন। এখানে আমি বলবো যে যেসব বাচ্চাদের বয়স 2 বছরের নিচে, প্রি স্কুল এজ বাচ্চা বলি আমরা, তাদের স্পিচ ইস্যুস থাকলে স্পিচ থেরাপি নিতে হয়, তাদের ফ্যামিলি ট্রেনিং নেওয়াতে হয়, এবং তাদের কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট করানো হয় এই আর্লি ইন্টারভেনশন পদ্ধতির মাধ্যমে। এগুলো কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের খুব উল্লেখযোগ্য থেরাপি, যেগুলো নিতে পারলে খুব তাড়াতাড়ি আপনার সন্তানের অটিজম সংক্রান্ত যে ইস্যুসগুলো ডেভেলপ করেছে সেগুলো আস্তে আস্তে কমে আসবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে এডুকেশনাল অ্যান্ড স্কুল বেসড থেরাপি। বুঝতেই পারছেন, এর নামের মধ্যেই উত্তর রয়েছে। তো বিভিন্ন রকম এডুকেশনাল ডিভাইসেস সেগুলো ব্যবহার করে এই স্পেশাল বাচ্চাদের, যাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সিমটমস বিভিন্ন রকমভাবে আছে, তাদের ট্রেন করে তাদের সেই সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জয়েন্ট অ্যাটেনশন থেরাপি।
এটা আসলে অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশনের যে সিচুয়েশনগুলো হয়, মানে পয়েন্টিং করা, সেটাকে ইন্টারপ্রিট করা, সেটাকে রিটেন করা, এই সমস্ত প্রসিডিওরগুলোকে আর্টিকুলেট করে একটি টেকনিক শেখানো হয়, যেটা এই জয়েন্ট অ্যাটেনশন থেরাপির মাধ্যমেই শেখানো সম্ভব হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিউট্রিশনাল থেরাপি। যদি আপনার বাচ্চার ডায়াগনোসিস হয় যে তার অটিজম আছে, এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ধরা পড়েছে, তাহলে খাবার দাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। বলা হয় এক্ষেত্রে গ্লুটেন ফ্রি এবং কেসিন ফ্রি ডায়েট, এই দুটো জিনিস হাইপার অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। এই ধরনের গ্লুটেন ফ্রি এবং কেসিন ফ্রি ডায়েট কিন্তু বাচ্চাদের দিতে হবে। বিশেষভাবে বেশি মিষ্টি খাওয়ানো চলবে না, ময়দা খাওয়ানো চলবে না। আর খাওয়াতে হবে কি না, ব্রেনের সুপারফুড হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে দরকার তার মধ্যে থাকা ডেকোসা হেক্সায়ানিক অ্যাসিড বা ডিএইচএ। তো এর সমৃদ্ধ সোর্স হচ্ছে, ন্যাচারাল সোর্স হচ্ছে নোনা মাছ, সি ফিশ, ডিপ সি ফিশ। তো আমাদের রাজ্যে বা বাংলাদেশে, আমাদের এখানে সব জায়গাতেই, সমস্ত বাজারে দেখবেন পাওয়া যায় অনেক ধরনের নোনা মাছ। তার মধ্যে যেমন ধরুন ভেটকি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট, ভোলা মাছ, গুড়জালি মাছ, এরকম অনেক মাছ, নোনা মাছ। এগুলো যদি বড়রাও খান, পাশাপাশি ছোটদের খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ সোর্স আপনি পেয়ে যাবেন। সঙ্গে যদি আপনার এই বাচ্চাকে যদি একটু অ্যাভোকাডো, কিউই আর স্ট্রবেরি, এই 3টি জিনিসের কথা বলবো, সবই পাওয়া যায় ফলের দোকানে। অ্যাভোকাডো, কিউই আর স্ট্রবেরি, এই 3টে যদি নিয়ম করে খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু এই নিউট্রিশন থেরাপির একটা বড় কাজ হয়ে যাবে আপনার সন্তানের যার অটিজমের লক্ষণ প্রকট হয়েছে। আর আমি নিজের মতো করে আরও আপনাদের কয়েকটা কথা বলবো, যে এই চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। নিউট্রিশন থেরাপির এটা একটা অন্যতম পার্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অকুপেশনাল থেরাপি, ওটি। তো এখানে ড্রেসিং, এগুলো শেখানো হয়, মানে হ্যান্ড টু হ্যান্ড ওয়ার্ক অ্যাক্টিভিটি কিভাবে করতে হয়, নিজের কাজ নিজে কিভাবে করতে হয় কোঅর্ডিনেট করে, ফাইন মোটর স্কিলস কোঅর্ডিনেশন এখানে কিন্তু শেখানো হয়। ফলে অকুপেশনাল থেরাপি ভীষণভাবে কাজ করে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ন্ত্রণে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল থেরাপি। এখানেও মোটর কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু সুন্দরভাবে রপ্ত করানোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিংও অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য ভীষণভাবে কাজে লাগে। 9 নম্বর পয়েন্ট সোশ্যাল স্কিলস ট্রেনিং। সামাজিকভাবে মেলামেশার ক্ষমতা বাচ্চার যাতে বাড়ে, সেই সংক্রান্ত বৈজ্ঞানিক অনেক ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হয়। এটাও কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য ভীষণভাবে কাজে লাগে। 10 নম্বর পয়েন্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি। বুঝতেই পারছেন যে যাদের স্পিচ খুবই অস্পষ্ট, ক্ল্যারিটি নেই, তো স্পিচের আর্টিকুলেশন ঠিক নেই বা সুন্দরভাবে সেন্টেন্স ফর্ম করে কথা বলতে পারে না, সেসব বাচ্চাদের ক্ষেত্রে ব্রোকাজ এরিয়াতে যে সমস্যাগুলো থাকে সেগুলোকে ম্যানেজ করার জন্যে এই স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি ভীষণভাবে কাজে লাগে। এবং আস্তে আস্তে বাচ্চা দেখবেন প্যারট মেমোরিতে কথা বলে, পরে সেটা লজিক্যাল মেমোরিতে ট্রান্সফর্ম হয়। এই টোটাল প্রসেসটা কিন্তু এই স্পিচ থেরাপি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিতে শেখানো হয়, যদি বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ থাকে। 11 নম্বর পয়েন্ট ভার্বাল বিহেভিয়ারাল ইন্টারভেনশন। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলস শেখানো হয়। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলস স্পেসিফিকভাবে শেখানো হয়, যেটার মাধ্যমে বিভিন্ন রকমের লার্নিং ডিসেবিলিটিস, ডিসলেক্সিয়া, অ্যামনেশিয়া, অ্যাগনোসিয়া, অ্যাপ্রেক্সিয়া, এগুলোর কিন্তু সমাধান হতে পারে। কেননা প্রায় 50-এরও বেশি রকমের লার্নিং ডিসেবিলিটিস আছে। অটিজমে আক্রান্ত বাচ্চাদের 10-20 রকমের প্রবলেম থাকে। এই স্কিলসের মাধ্যমে, এই ল্যাঙ্গুয়েজ স্কিলস মডিফিকেশনের মাধ্যমে সেগুলো ঠিক করার চেষ্টা করা হয় এবং সেগুলো কালক্রমে অভিভাবকরা শিখে নিয়ে বাড়িতেও চর্চা করে খুব তাড়াতাড়ি সেগুলোর থেকে বাচ্চাকে বের করে আনতে পারবেন। 12 নম্বর পয়েন্ট সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। সেটা হচ্ছে যে বাচ্চা দেখবেন তীব্র আলো সহ্য করতে পারে না, তীব্র সাউন্ড সহ্য করতে পারে না, সেগুলোর ইন্টিগ্রেশন শেখানো হয়। এই সেন্সরি ইন্টিগ্রেশন এমন একটা পার্ট যেটা না করতে পারলে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কিন্তু তাড়াতাড়ি কমবে না।
তো এই যে 12টা থেরাপির কথা বললাম, সব বাচ্চার সব থেরাপি লাগবে না। তো প্রফেশনালসরা যারা এই ফিল্ডে কাজ করেন তারা সিদ্ধান্ত নেবেন যে অটিজমে আক্রান্ত বাচ্চার যে স্টেজ, কোন বাচ্চার জন্য কোন কোন থেরাপিগুলো অ্যাপ্লিকেবল, তারা তাদের প্রুডেন্ট ডিসিশন নিয়ে যেমন যেমন প্রয়োজন তেমন তেমনগুলো করানোর চেষ্টা করবেন। কিন্তু অভিভাবক হিসাবে আমাদের যেটা করতে হবে যে সেগুলো যা বাচ্চারা শিখছে সেগুলো যাতে রিপিটেশন করে নতুন করে বাড়িতে আপনি প্র্যাকটিস করান, সেটাও কিন্তু এনশিওর করতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সন্তান অটিজমে আক্রান্ত হলেও সেখান থেকে বেরিয়ে এসে জীবনের মূল স্রোতে ফিরে এসে স্কুল লাইফ শুরু করতে পারছে। আপনারা সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।